বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘন এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে গল্পের শুরু। কৃষাণু মিঠির বাড়িতে উপস্থিত হয়েছে। তার চোখে মুখে এক রাশ প্রশ্ন আর অভিমান। সে সোজাসুজি মিঠির মুখোমুখি হয়। ঘরের পরিবেশ থমথমে, যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কৃষাণু মিঠিকে প্রশ্ন করে, মিঠি, আমি কাল এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি দেখা করলে না। শুনলাম তুমি নাকি ঘুমিয়েছিলে, কিন্তু আমি জানি এটা সত্যি নয়। আগে তো আমার নাম শুনলেই তুমি ছুটে আসতে, আর এখন আমার আসার খবর পেয়েও তুমি নিজেকে লুকিয়ে রাখছো। কেন মিঠি? আমাদের মধ্যে কি এমন কোনো দূরত্ব তৈরি হয়েছে যা আমি জানি না? কৃষাণুর গলার স্বরে স্পষ্ট হতাশা। সে বুঝতে পারছে না যে মিঠি এবং তার পরিবার তার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। মিঠি কৃষাণুর চোখের দিকে তাকাতে পারে না। সে চোখ নামিয়ে ছলছল চোখে বলে, তুমি আমাকে অবিশ্বাস করছো কৃষাণু। আমরা কেন তোমার কাছে মিথ্যে বলবো? আমার শরীরটা সত্যিই ভালো ছিল না। কিন্তু কৃষাণু এই উত্তরে সন্তুষ্ট হতে পারে না। সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, শরীর খারাপ থাকলে ডক্টরের কাছে যাওয়ার ব্যাপারটা কেন লুকানো হলো? তোমরা কাল যে ডক্টরের কাছে গিয়েছিলে, সেই ডক্টর কেন আমাকে মিথ্যে বললেন যে তিনি নিজের কাজে গিয়েছিলেন, অথচ তিনি তো তোমাদের সঙ্গেই ছিলেন? আমি নিজেও একজন ডাক্তার মিঠি, আমাকে কেন জানানো হলো না? তোমরা কি আমাকে আর ভরসা করতে পারছো না? কৃষাণুর এই প্রশ্নের মুখে মিঠি যেন আরও গুটিয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে বলে, দেখো কৃষাণু, তুমি যদি মনে করো আমরা তোমার অযোগ্য বা আমরা কিছু লুকাচ্ছি, তাহলে তুমি এই সম্পর্কটা থেকে সরে যেতে পারো। আমাকে ছেড়ে দাও তুমি। মিঠির মুখে এমন কথা শুনে কৃষাণু স্তম্ভিত হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, বাজে কথা বলো না মিঠি। আমি কি একবারও বলেছি তোমাকে ছেড়ে যাব? আমি তোমাকে ভালোবাসি। তোমার সব পরিস্থিতিতে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিয়েছি, কিন্তু এই লুকোচুরিটা আমি মেনে নিতে পারছি না। আমার সিক্সথ সেন্স বলছে তোমরা বড় কিছু একটা আমার থেকে গোপন করছো। কৃষাণু যখন বারবার জোর দিয়ে জানতে চায় আসলে কি ঘটেছে, তখন মিঠি এবং তার পরিবারের সদস্যদের মুখের অভিব্যক্তি পাল্টে যেতে থাকে। বিশেষ করে মিঠির মা কমলিনী এবং বাবা নতুনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তারা জানে সত্যিটা জানলে হয়তো কৃষাণু এই বিয়েতে রাজি হবে না, কিংবা এক বড় ঝড়ের সৃষ্টি হবে। মিঠি প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে, দিল্লিতে একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছি, 4-5 মাসের ব্যাপার। যদি চান্স পাই তাহলে চলে যাব। তখন কৃষাণু কিছুটা শান্ত হয়। সে বলে, বেশ তো, যাবে, কিন্তু তার আগে আমি চাই আমাদের বিয়ের পাকা কথা বা আশীর্বাদের পর্বটা সেরে ফেলতে। আমার বাবা মা কালকেই আসতে চাইছেন তোমাকে দেখতে। এই কথা শোনা মাত্রই যেন আকাশ ভেঙে পড়ে কমলিনী আর নতুনের মাথায়। তারা কিছুতেই চায় না এই মুহূর্তে কৃষাণুর বাবা মা বাড়িতে আসুক, কারণ মিঠির গোপন সমস্যাটা হয়তো তাদের সামনে ধরা পড়ে যাবে। কমলিনী আমতা আমতা করে বলেন, এখনই কেন বাবা? মিঠির শরীরটা তো ভালো নেই, ও একটু সুস্থ হোক, তারপর না হয়। কিন্তু কৃষাণু না ছোড়বান্দা। সে বলে, আন্টি, শরীর খারাপ তো হতেই পারে, তার জন্য শুভ কাজ কেন আটকে থাকবে? আমার বাবা মা শুধু দেখতে আসবেন এবং কথা বলে যাবেন। বিয়ের নিয়মকানুনগুলো এগিয়ে থাকলে তো কোনো ক্ষতি নেই। এই পরিস্থিতিতে বাড়ির অন্য সদস্যরা, বিশেষ করে ঠাম্মি এবং বাবিল, কৃষাণুর পক্ষ নেয়। ঠাম্মি বলেন, বৌমা, তুমি কেন না করছো? ছেলের বাড়ির লোক আসতে চাইছে, আসুক না। নতুন কুটুম তারা, তাদের বারণ করা বাকি ঠিক? এমনকি বর্ষাও, যে সবসময় একটু বাঁকা কথা বলতে ভালোবাসে, সেও বলে ওঠে, হ্যাঁ মামনি, কাল তো ছুটির দিন, সবাই বাড়িতেই থাকবে, কালই আসতে বলো, দারুণ মজা হবে। বর্ষার মনে অবশ্য অন্য মতলব। সে বুঝতে পারছে ডাল মে কুচ কালা হ্যায়, তাই সে চায় কৃষাণুর পরিবার আসুক এবং কোনো একটা নাটক হোক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কমলিনী আর নতুন বাধ্য হয়ে রাজি হন। কৃষাণু তখন স্থির নিঃশ্বাস ফেলে। সে মিঠিকে বলে, তাহলে কাল বিকেলে বাবা মা আসছেন, তুমি তৈরি থেকো। আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি রইল না তো? মিঠি কান্না চেপে কোনো মতে মাথা নাড়ায়। কৃষাণু চলে যাওয়ার পর মিঠি কান্নায় ভেঙে পড়ে। সে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ভাবে তার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ ট্রমা বা ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছে না। সে চায় না কৃষাণু তার জন্য কোনো সমস্যায় পড়ুক বা করুণা দেখাক, কিন্তু কৃষাণু তাকে কথা দিয়েছে সে সব ট্রমা থেকে মিঠিকে বের করে আনবে। পরের দিনের ঘটনাপ্রবাহ অত্যন্ত নাটকীয়। কৃষাণুর কথা মতো তার বাবা মা এবং বাড়ির বয়োজ্যেষ্ঠরা মিঠির বাড়িতে উপস্থিত হন। বাড়িতে উৎসবের আমেজ। ঠাম্মি, বাবিল, বর্ষা সবাই অতিথিদের আপ্যায়নে ব্যস্ত, কিন্তু কমলিনী আর নতুনের বুকে ধুকপুকানি। তারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে কখন কি বিপদ ঘটে যায়। মিঠিকে সুন্দর করে সাজিয়ে আনা হয়। সে যখন বসার ঘরে এসে সবার সামনে বসে, কৃষাণুর বাবা মা তাকে দেখে খুব পছন্দ করেন। তারা মিঠির সঙ্গে কথা বলতে শুরু করেন। কৃষাণু পাশে দাঁড়িয়ে মিঠিকে সাহস যোগাতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে মিঠির শরীরটা খারাপ হতে শুরু করলো। তবে এবার সে শুধু জ্ঞান হারালো না, তার সারা শরীর কাঁপতে শুরু করলো এবং সে অসংলগ্ন কথা বলতে লাগলো। তার চোখের মনি স্থির হয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবার সামনেই মিঠি এক ভয়াবহ প্যানিক অ্যাটাকের শিকার হলো।
মিঠি মিঠি বলে চিৎকার করে ওঠে কৃষাণু। সে ছুটে গিয়ে মিঠিকে ধরে ফেলে। কৃষাণুর বাবা মা অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। তারা বুঝতে পারেন না হঠাৎ হবু বৌমার এমন কি হলো। কমলিনী আর নতুনের মুখ ভয়ে শুকিয়ে যায়। তারা বুঝতে পারে যে সত্যিটা তারা এতক্ষণ আপ্রাণ চেষ্টা করে ঢেকে রেখেছিল তা এবার হয়তো সবার সামনে চলে আসবে। বর্ষা বাঁকা হাসি দেয়। সে জানতো এমন কিছুই ঘটবে। কৃষাণু মিঠিকে আগলে ধরে শান্ত করার চেষ্টা করে। কৃষাণুর বাবা গম্ভীর গলায় বলেন, কৃষাণু, এটা কি হচ্ছে? মেয়েটার কি মৃগী রোগ আছে নাকি মানসিক কোনো সমস্যা? আমাদের কাছে কেন এটা গোপন করা হলো? সুজাতা দেবী আরও কঠোরভাবে বলেন, নতুনবাবু, আপনারা কি ভেবেছিলেন একটা অসুস্থ মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবেন? আমরা তো আমাদের সুস্থ ছেলেকে আপনাদের হাতে দিচ্ছি। কমলিনী দেবী কেঁদে ফেলেন এবং বলেন, না দিদিভাই, ওটা কোনো চিরস্থায়ী রোগ নয়। 1 বছর আগে মিঠির সাথে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটেছিল। সেই শক থেকে ও বেরোতে পারছে না। ওই ট্রমাটাই ওকে মাঝে মাঝে এমন করে দেয়। বর্ষা ঠিক এই সুযোগটাই খুঁজছিল। সে হঠাৎ মিঠির ঘর থেকে একটা ডায়েরি বের করে নিয়ে আসে, যা সে আগে থেকেই চুরি করে রেখেছিল। সে চিৎকার করে বলে, শুধু ট্রমা নয় মামনি, এই দেখো ওর ডায়েরি। এখানে লেখা আছে ও নাকি গত 1 বছর ধরে কোনো এক অজানা অপরাধ বোধে ভুগছে। ও মনে করে ও মা হওয়ার অযোগ্য, কারণ ওই দুর্ঘটনায় ওর একটা বড় ইন্টারনাল ড্যামেজ হয়েছে। আর এই রিপোর্টটা দেখো। বর্ষা কৃষাণুর হাতে একটা রিপোর্ট ধরিয়ে দেয়। কৃষাণু দ্রুত রিপোর্টটা পড়ে। তার চোয়াল শক্ত হয়ে যায়, কিন্তু তার রিয়াকশন সবার ধারণার বাইরে চলে যায়। কৃষাণুর রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। সে সোজা হয়ে দাঁড়িয়ে তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, বাবা, মা, তোমরা যদি আজ এখানে মিঠিকে রিজেক্ট করো, তবে জেনে রেখো তোমরা শুধু মিঠিকে নয়, তোমাদের ডাক্তার ছেলেকেও হারাচ্ছ। এই রিপোর্টে যা লেখা আছে সেটা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব, আর যদি কোনোদিন নাও হয় তবে আমি মিঠিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কৃষাণু মিঠিকে কোলে তুলে নেয়। সে কমলিনী দেবীর দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনারা ভয় পেয়েছিলেন বলে আমাকে মিথ্যে বলেছেন, এটা আমার সবচেয়ে বড় কষ্ট। কিন্তু মিঠি যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তার ওষুধ কোনো ট্যাবলেট নয়, তার ওষুধ হলো ভালোবাসা আর নিরাপত্তা। আমি আজই ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমাদের হাসপাতালেই ওর চিকিৎসা হবে। সুজাতা দেবী অবাক হয়ে যান। সে ছেলের চোখে এমন জেদ আর ভালোবাসা আগে কখনো দেখেননি। সে বুঝতে পারেন এই বিয়ে ভাঙলে কৃষাণু ভেতর ভেতর শেষ হয়ে যাবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, কৃষাণু, তুই বড় হয়ে গেছিস। আমরা হয়তো পুরনো দিনের মানুষ, তাই বংশরক্ষার কথা ভাবছিলাম, কিন্তু তোর সুখই আমাদের কাছে বড়। মিঠিকে যখন তুই এতই আগলে রাখতে চাস, তবে তাই হোক। বর্ষার মুখ চুন হয়ে যায়। তার সব ষড়যন্ত্র বুমের্যাং হয়ে তার দিকেই ফিরে আসে। সে বুঝতে পারে ভালোবাসার বন্ধন যখন দৃঢ় হয় তখন কোনো রিপোর্ট বা ডায়েরি তাকে ভাঙতে পারে না। হাসপাতালে নেওয়ার পথে মিঠির জ্ঞান ফেরে। সে দেখে সে কৃষাণুর গাড়িতে, তার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। কৃষাণু ম্লান হেসে বলে, সবাই জেনে গেছে মিঠি, আর কোনো গোপনীয়তা নেই। এখন শুধু আমাদের লড়াই সুস্থ হওয়ার। মিঠি কৃষাণুর হাতটা শক্ত করে চেপে ধরে। সে বুঝতে পারে তার জীবনের কালো মেঘগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সমাজ বা শারীরিক অসুস্থতা হয়তো বাধা হয়ে দাঁড়াবে বারবার, কিন্তু তার পাশে যে পাহাড়ের মতো একজন মানুষ দাঁড়িয়ে আছে। গল্পের শেষে দেখা যায় কৃষাণুর বাবা মা মিঠির মাথায় আশীর্বাদী হাত রেখেছেন। বর্ষা কোণঠাসা হয়ে গেছে নিজেরই চালে, আর মিঠি তার সমস্ত ট্রমা কাটিয়ে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। ভালোবাসা শুধু জয়ী হলো না, বরং বিশ্বাসের এক নতুন সংজ্ঞা তৈরি করল। আমি কি এই গল্পের কোনো নির্দিষ্ট দৃশ্য আরও বিস্তারিতভাবে লিখে দেব?